হাই বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লস্ট সিজন 5-এর আরেকটা ব্রেন বেন্ডিং এবং মাস্টারপিস এপিসোডের র আর ইনডেপথ ব্রেকডাউনে। বন্ধুরা, আগের পর্বে আমরা টেলিভিশন ইতিহাসের অন্যতম মর্মান্তিক এবং ট্র্যাজিক দৃশ্য দেখেছিলাম। ড্যানিয়েল ফ্যারাডে তার নিজের মা এলোইজ হকিংয়ের গুলিতে মারা গিয়েছিল। একটা টাইম লুপ কিভাবে একটা গোটা জীবনকে ধ্বংস করে দেয় সেটা আমরা সচক্ষে দেখেছি। আজ আমরা কথা বলবো সিজন 5-এর এমন একটা পর্ব নিয়ে, যেটা গ্র্যান্ড ফিনালের ঠিক আগের পর্ব, মানে ঝড়ের আগের সেই চরম অস্বস্তিকর নিস্তব্ধতা। আজ আমরা দেখব 1977 সালে ফ্যারাডের মৃত্যুর পর জ্যাক কিভাবে তার প্ল্যান নিয়ে এগোবে। আমরা দেখব ধার্মা ইনিশিয়েটিভের পতন কিভাবে শুরু হচ্ছে এবং সয়ারের সেই সাজানো স্বপ্ন কিভাবে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আর পর্বের একদম শেষে 2007 সালের বর্তমান টাইমলাইনে জন লক এমন একটা কথা বলবে, এমন এক মাইন্ড ব্লোয়িং টুইস্ট আপনাদের সামনে ছুঁড়ে দেবে, যা শোনার পর আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে। যারা স্টোরি টেলিং, ডিপ থিওরি এবং হিডেন ডিটেলস ভালোবাসেন, তাদের জন্য আজকের এই ব্রেকডাউন একটা পিওর সাইকোলজিক্যাল ট্রিট হতে চলেছে। তো বন্ধুরা, হেডফোনটা ঠিক করে লাগিয়ে নিন। ইউটিউব অ্যালগোরিদমকে বুস্ট করতে ভিডিওকে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন। আর চলুন শুরু করা যাক লস্ট সিজন 5-এর এক অসাধারণ পর্বের এক্সপ্লেনেশন। এই পর্বের শুরুতেই আমরা ফিরে যাই 1977 সালের সেই অভিশপ্ত জঙ্গলে, যেখানে একটু আগে ড্যানিয়েল ফ্যারাডে মারা গেছে। জ্যাক এবং কেটকে হস্টাইলরা, অর্থাৎ দি আদার্সরা, বন্দি করে রেখেছে। চার্লস হুইটমোর জ্যাককে জেরা করছে, কিন্তু ঠিক সেই সময় ইয়াং এলোইজ হকিং সেখানে আসে। তার হাতে ফ্যারাডের সেই ডায়েরি বা জার্নালটা। এলোইজ জ্যাকের সামনে এসে দাঁড়ায়, তার চোখের দৃষ্টি শূন্য। সে জ্যাককে জিজ্ঞেস করে, এই লোকটা কে ছিল? এই ডায়েরির ভেতর এমন কিছু মানুষের হাতের লেখা আছে যাদের আমি চিনি, আর কিছু লেখা আমার নিজের হাতের, কিন্তু আমি তো এই লেখাগুলো লিখিনি। জ্যাক এলোইজের চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় একটা সত্যি কথা বলে। জ্যাক বলে, কারণ আপনি এই লেখাগুলো ভবিষ্যতে লিখবেন। যে মানুষটাকে আপনি একটু আগে গুলি করে মারলেন, সে ভবিষ্যৎ থেকে এসেছিল। সে আর কেউ নয়, আপনার ছেলে। বন্ধুরা, জাস্ট ইমাজিন করুন ওই মুহূর্তের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট। একজন অল্প বয়সী মেয়ে যে কিনা সবেমাত্র জানতে পারছে যে সে নিজের ছেলেকে নিজের হাতে খুন করেছে। এলোই স্তব্ধ হয়ে যায়, কিন্তু সে ভেঙে পড়ে না। সে বুঝতে পারে এই মানুষগুলো যা বলছে তা সব সত্যি। এলোইজ রিচার্ড অ্যালবার্টকে নির্দেশ দেয়, ওরা যে বোমা অর্থাৎ জাগহেডের কথা বলছে, চলো ওদের সেখানে নিয়ে যাই, আমরা ওদের সাহায্য করব। অন্যদিকে আমরা দেখতে পাই ধার্মা ইনিশিয়েটিভের ব্যারাকে তখন চরম বিশৃঙ্খলা। স্টুয়ার্ট র্যাডজিন্সকি বুঝতে পেরেছে যে সয়ার, জিম লাফলার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। র্যাডজিন্সকি সয়ারকে নির্মমভাবে মারধর করছে, এটা জানার জন্য যে জ্যাকরা হস্টাইলদের ক্যাম্পে কেন গেছে। কিন্তু সয়ার একটাও কথা বলছে না। জুলিয়েট ভয়ে আর কষ্টে সয়ারকে দেখছে। ঠিক সেই সময় সেখানে প্রবেশ করে ডক্টর পিয়েরে চ্যাং। ডক্টর চ্যাং আগের পর্বে ফ্যারাডের কথা শুনে সন্দেহ করতে শুরু করেছিল। সে সোজা হার্লি এবং মাইলসের কাছে যায়। ডক্টর চ্যাং হার্লিকে জেরা করতে শুরু করে। সে জিজ্ঞেস করে, তুমি কোন সালে জন্মেছ? কোরিয়ান যুদ্ধ কবে হয়েছিল? আমাদের হার্লি তো মিথ্যে কথা একদমই বলতে পারে না। সে তোতলাতে তোতলাতে সব প্রশ্নের ভুল উত্তর দেয়। ডক্টর চ্যাং বুঝতে পারে এরা 1977 সালের মানুষ নয়। ডক্টর চ্যাং তখন সোজা মাইলসের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমার ছেলে? মাইলস, যে কিনা সারা জীবন তার বাবাকে ঘেন্না করে এসেছে, সে আজ আর মিথ্যে কথা বলতে পারে না। সে চোখ নিচু করে বলে, হ্যাঁ। এই একটা হ্যাঁ ডক্টর চ্যাংয়ের পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে ভবিষ্যৎ থেকে যখন তার ছেলে এসে বলছে যে সোয়ান স্টেশনে ড্রিলিংয়ের কারণে একটা বিশাল বিপদ হতে চলেছে, তখন সেটা সত্যি। ডক্টর চ্যাং সাথে সাথে নির্দেশ দেয় যে দ্বীপ থেকে সমস্ত মহিলা এবং শিশুদের সাবমেরিনে করে সরিয়ে ফেলতে হবে। এর পরের সিনে আমরা টাইম জাম্প করে চলে আসি 2007 সালের বর্তমান টাইম লাইনে। আপনারা জানেন বেন লিনাস মুক মনস্টারের জাজমেন্টের পর এখন পুরোপুরি জন লকের অনুগত দাসে পরিণত হয়েছে। লক এখন আদার্সদের লিডার।
সে রিচার্ড আলপার্টকে নিয়ে জঙ্গলে একটা নির্দিষ্ট জায়গায় আসে। লক রিচার্ডকে বলে, রিচার্ড, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখান থেকে একটু দূরে জঙ্গলের ভেতর একটা ছোট্ট প্লেন ক্র্যাশ করে পড়ে আছে। আর ঠিক 3 মিনিট পর অতীত থেকে টাইম ট্রাভেল করে একজন মানুষ আকাশ থেকে ওই প্লেনের কাছে এসে পড়বে আর তার পায়ে গুলি লাগবে। রিচার্ড অবাক হয়ে জিজ্ঞেস করে, কে সেই মানুষটা? লক হাসি মুখে উত্তর দেয়, আমি। লক নিজের পকেট থেকে একটা কম্পাস বের করে রিচার্ডের হাতে দেয়। লক বলে, তুমি এক্ষুনি ওই প্লেনের কাছে যাও, ওই আহত মানুষটার পা থেকে গুলিটা বার করবে আর তাকে ওই কম্পাসটা দেবে। ওকে বলবে যে ওর বন্ধুদের বাঁচাতে হলে ওকে মরতে হবে। রিচার্ড জাস্ট হতবাক হয়ে যায়। সে কম্পাসটা নিয়ে দৌড় লাগায় এবং ঠিক যা যা লক বলেছিল তাই করে। বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন এটা কি হলো? সিজন 5-এর প্রথম দিকে আমরা যে দৃশ্যটা দেখেছিলাম, যেখানে রিচার্ড এসে লককে বাঁচায় এবং কম্পাসটা দেয়, সেটা আসলেই 2007 সালের লকই পেছন থেকে ডিরেক্ট করেছিল। আর এই কম্পাসটা কোথা থেকে এলো? রিচার্ড লককে দিল, লক আবার বছর ঘুরে রিচার্ডকে দিল। এর কোনো শুরু বা শেষ নেই। দিস ইজ দ্য পারফেক্ট বুটস্ট্র্যাপ প্যারাডক্স। লস্টের রাইটারদের এই ডিটেইলিং সত্যিই অনবদ্য। এর পরের সিনে আমরা ফিরে আসি 1977 সালে। ডক্টর চ্যাংয়ের নির্দেশে সাবমেরিনে করে সবাইকে সরিয়ে ফেলা হচ্ছে। হোরেস এবং র্যাডজিন্সকি সয়ার আর জুলিয়েটকে হাতকড়া পরিয়ে সাবমেরিনে তুলে দেয়। তারা চায় সয়াররা চিরকালের জন্য এই দ্বীপ থেকে দূরে যাক। কেটও তাদের সাথে সেই সাবমেরিনে ওঠে। সয়ার জুলিয়েটের দিকে তাকায়। তার 3 বছরের সাজানো স্বপ্ন, তার লিডারশিপ, তার লাফলার আইডেন্টিটি সব কিছু শেষ হয়ে গেল। তারা এখন আবার বন্দী। অন্যদিকে জ্যাক, সাইদ, রিচার্ড এবং এলোইস সেই আন্ডারগ্রাউন্ড টানেলে পৌঁছয়, যেখানে 1954 সাল থেকে সেই পারমাণবিক বোমা জাগহেড লুকিয়ে রাখা আছে। বোমাটা এখন একটা আস্ত গ্রামের নিচে। জ্যাক এবং সাইদ জলের ভেতর সাঁতার কেটে সেই বোমার কাছে পৌঁছয়। সাইদ তার ইঞ্জিনিয়ারিং স্কিল কাজে লাগিয়ে বোমার কোর বা আসল প্লুটোনিয়ামের অংশটা সাবধানে খুলে বের করে আনে। জ্যাকের প্ল্যান হলো এই পারমাণবিক কোরটা নিয়ে গিয়ে সোয়ান স্টেশনের ওই ইলেকট্রোম্যাগনেটিক পকেটের ওপর ফেলা। যদি সে ওই এনার্জিটাকে ধ্বংস করতে পারে তবে ফ্লাইট 815 কোনোদিন আর ক্র্যাশ করবে না। ভাবুন বন্ধুরা, জ্যাক শেফার্ড একজন ডাক্তার, সে আজ একটা পারমাণবিক বোমা পিঠে বেঁধে হাঁটছে অতীত পাল্টানোর জন্য। তার সাইকোলজি এখন পুরোপুরি ড্যানিয়েল ফ্যারাডের ভেরিয়েবল থিওরির ওপর অন্ধভাবে বিশ্বাস করছে। এবার চলে আসে এই পর্বের একদম ক্লাইম্যাক্সে। 2007 সাল জন লক আদার্সদের পুরো ক্যাম্পটাকে, অর্থাৎ যেখানে রিচার্ড, সান এবং বেন আছে, সাথে করে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছে। সান লককে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? লক খুব শান্ত গলায় সবাইকে বলে, আমরা জেকবের সাথে দেখা করতে যাচ্ছি। এই কথা শুনে রিচার্ড এবং বাকি আদার্সরা চমকে যায়, কারণ আদার্সদের মধ্যে শুধু রিচার্ডের অধিকার আছে জেকবের সাথে দেখা করার। কিন্তু লক এখন লিডার, তাই তার কথা অমান্য করার ক্ষমতা আর কারোর নেই। হাঁটতে হাঁটতে বেন লিনাস লকের পাশে আসে। বেন, যে কিনা এখন লকের ভয়ে কাঁপে, সে খুব সাবধানে জিজ্ঞেস করে, জন, তুমি কেন জেকবের সাথে দেখা করতে চাইছো? লক হাঁটা না থামিয়ে বেনের দিকে না তাকিয়ে খুব শান্ত কোল্ড ব্লাডেড গলায় বলে, আমি জেকবের সাথে দেখা করে তাকে কিছু জিজ্ঞেস করতে যাচ্ছি না বেন। আমি জেকবের কাছে যাচ্ছি কারণ আমি তাকে খুন করতে চাই। বন্ধুরা, অসাধারণ, আক্ষরিক অর্থেই অসাধারণ। জেকব, যে কিনা এই দ্বীপের দেবতা, যাকে কেউ কোনোদিন চোখে দেখেনি, যার নির্দেশে এই পুরো দ্বীপটা চলে, জন লক তাকে খুন করতে যাচ্ছে। যে জন লক সারা জীবন দ্বীপের প্রতি সবচেয়ে বেশি বিশ্বাসী ছিল, সে দ্বীপের ঈশ্বরকেই খুন করবে। এই একটা ডায়লগ পুরো লস্ট ফ্যান বেসকে নাড়িয়ে দিয়েছিল। ওহ মাই গড গাইজ, ফিনালের ঠিক আগের পর্বে এই লেভেলের একটা টুইস্ট। চলুন এবার এই পর্বের সবচেয়ে বড় মিস্ট্রিগুলো এবং সবচেয়ে বড় থিওরিগুলো নিয়ে আমরা পোস্টমর্টেম করি, আলোচনা করি আর এটা নিয়ে নাড়াঘাটা করি। প্রথম থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো, জন লক আসলে কে? লক কেন জেকবকে খুন করতে চাইছে? বন্ধুরা, আমি আগের ভিডিওতেই আপনাদের একটা হিন্ট দিয়েছিলাম। আপনারা যারা এখনো বুঝতে পারছেন না তাদের জন্য আবার বলি, এই 2007 সালের জন লক আমাদের আসল জন লক নয়। আসল জন লক লস অ্যাঞ্জেলেসেই বেনের হাতে মারা গিয়েছিল এবং তার বডি এখনও ওই কফিনের ভেতরই আছে।
এই যে লোকটা হেঁটে বেড়াচ্ছে এ হলো স্বয়ং স্মোক মনস্টার। স্মোক মনস্টারের একমাত্র শত্রু হলো জেকব, কিন্তু নিয়মের কারণে মনস্টার নিজে জেকবকে খুন করতে পারে না। তাই সে লকের মৃতদেহের রূপ ধারণ করেছে রিচার্ড এবং বেনকে ম্যানিপুলেট করার জন্য। সে বেনকে দিয়ে জেকবকে খুন করাতে চায়। এটা লস্টের ইতিহাসের সবচেয়ে বড় এবং মাস্টার মাইন্ড সাইকোলজিক্যাল গেম। পরের থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো জ্যাক বনাম সয়ার। আপনারা কি খেয়াল করছেন জ্যাক এবং সয়ারের ক্যারেক্টার আর্ক কিভাবে পুরো উল্টে গেছে? সিজন 1-এ জ্যাক ছিল লিডার, যে সবাইকে বাঁচাতে চাইছিল, আর সয়ার ছিল স্বার্থপর। আজ 1977 সালে সয়ার একটা সাবমেরিনে বন্দি। সে শুধু তার ভালোবাসার মানুষ জুলিয়েটকে নিয়ে বাঁচতে চায়। আর জ্যাক এখন একটা পারমাণবিক বোমা নিয়ে পুরো আইল্যান্ডকে ধ্বংস করতে যাচ্ছে, একটা থিওরির ওপর ভরসা করে। জ্যাক এখন লজিকের বদলে পুরোপুরি ফেথ বা অন্ধবিশ্বাসের ওপর চলছে। এই ক্যারেক্টার রিভার্সালটা রাইটারদের জিনিয়াস রাইটিংয়ের প্রমাণ। পরের থিওরি বা শেষ থিওরি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ফলো দ্য লিডার। এই পর্বের নাম ফলো দ্য লিডার কেন? কারণ 1977 সালে জ্যাক এখন নতুন লিডার হয়ে উঠেছে, যাকে সাইদ এবং কেট ফলো করছে। যদিও কেট পরে সাবমেরিনে চলে যায়। আর 2007 সালে মনস্টার রূপী লক এখন আদার্সদের লিডার, যাকে রিচার্ড এবং বেন অন্ধের মতো ফলো করছে। লিডারশিপের এই অন্ধ অনুকরণই শেষ পর্যন্ত একটা ধ্বংস ডেকে আনবে। বন্ধুরা, সিজন 5-এর এই পর্ব আমাদের ঠিক সেই খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিল যেখান থেকে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একদিকে জ্যাক পারমাণবিক বোমা নিয়ে এগোচ্ছে, অন্যদিকে স্মোক মনস্টার জেকবকে খুন করতে যাচ্ছে। আজকের এই র এবং ইনডেপথ ফুল ব্রেকডাউন আপনাদের কেমন লাগলো? আমাদের এই চেষ্টাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা কি মনে করেন জ্যাক কি সত্যি বোমাটা ফাটিয়ে অতীত পাল্টাতে পারবে? আর জেকব কি সত্যিই মারা যাবে? আপনাদের সব থিওরি আর ফিলিংসগুলো এক্ষুনি কমেন্ট বক্সে লিখে ফেলুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিশাল লাইক দেবেন। আপনাদের সেই সব বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা মাইন্ড বেন্ডিং থ্রিলার এবং টাইম ট্রাভেল সিরিজ দেখতে পছন্দ করে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। পরের ভিডিওতে আসছে সিজন 5-এর গ্র্যান্ড ফিনালে, এমন একটা ফিনালে যা টেলিভিশন ইতিহাসের অন্যতম সেরা এবং বিতর্কিত ফিনালে হিসাবে পরিচিত। তাই চোখ রাখতেই হবে চ্যানেলে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন দ্য এন্ড ইজ জাস্ট দ্য বিগিনিং। গুড বাই।